তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মানুষেরা বিভিন্নভাবে প্রকৃতিতে ময়লা আবর্জনা দূষিত পদার্থ ফেলতে ফেলতে পৃথিবীর অবস্থা খারাপ করে ফেলেছিল। শুধু তাই নয়, তারা এখন সমুদ্রের মাঝে মাছগুলোকেও সমুদ্রের তীরে থেকে দূরে সরিয়ে দেবার জন্য স্পেশাল এক ধরনের যন্ত্র তৈরি করে সমুদ্রের সকল মাছগুলোকে মেরে ফেলছিল। এর সব কিছু দেখানোর পরে আমাদেরকে একটা মিনি চিড়িয়াখানা দেখানো হয়, যেখানে একজন মানুষ নিজের সংসার চালানোর জন্য ছোট ছোট টিকটিকিকে ডাইনোসর বলে চালিয়ে দিচ্ছিল। শুধু তাই নয়, সে কুকুরের গায়ের রং লাগিয়ে কুকুরকে বাঘ বলছিল। আর এসব কিছু দেখে ঘুরতে আসা লোকজনরা যখন রেগে গিয়েছিল, তখন এই লোকটা তাদেরকে নিয়ে একটা জলপরীর সামনে নিয়ে আসে। আর এই জলপরী ছিল তারই বন্ধু। আর এই সিনটা দেখে সত্যি হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঘুরতে আসা লোকজনেরা রেগে মেগে তাদেরকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয়। আর তারপর আমরা একটা নিলামের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে শত শত লোকজনের মধ্যে চায়নার দুটো প্রত্যন্ত দ্বীপ বিক্রি করে দেবার জন্য নিলাম চলছিল। আর এখানে প্রায় 300 কোটি টাকা দিয়ে দ্বীপ দুটো কিনে নেয় লিও নামের একজন ধনী ব্যবসায়ী। এরপর রাতের বেলা শত শত সিকিউরিটি গার্ডদেরকে সাথে নিয়ে লিও নিজের বাংলোতে ফিরে আসে, যেখানে তার সাথে মিটিং করার জন্য তার আঙ্কেল এছাড়াও তার বন্ধু জনি এবং একজন রিয়েল এস্টেট কোম্পানির মালিক লিলি চলে আসে। তো রাতের বেলা তারা মিটিং করে যে এই দ্বীপগুলোতে এখন তারা কি তৈরি করতে পারে। কিন্তু এসব আলোচনার মধ্যেও লিওর বন্ধু জনি বারবার লিওকে দোষারোপ করছিল, কারণ তার মতে লিও টাকাগুলো নষ্ট করেছে। ওই প্রত্যন্ত দ্বীপের মাঝে আসলে কোনো কিছুই করা সম্ভব নয়। এছাড়া জনি ছিল একজন বিজ্ঞানী, যে কিনা নিজের জন্য একটা জেট প্যাক তৈরি করেছিল, কিন্তু সেটা একদমই ঠিকঠাক কাজ করতো না। তো যাই হোক, কথাবার্তা শেষ করে তারা সিদ্ধান্ত নেয় যে ওই দ্বীপগুলোতে তারা দুটো ওয়াটার পার্ক তৈরি করবে। তো ডিল ফাইনাল হবার পরে লিও যখন পার্টি করছিল, তখন সেখানে লিলি হাজির হয়। আর সে লিওর এই সম্পূর্ণ ওয়াটার পার্ক তৈরি করার কাজে 50% টাকা ইনভেস্ট করেছিল। সে লিওর সাথে ভালো সম্পর্ক করে তাকে পটিয়ে তার টাকা পয়সা হাতিয়ে নেবার প্ল্যানও করে। কিন্তু তখনই সেখানে অদ্ভুত মেকআপ করা একটা মেয়ে এসে হাজির হয়। সে চিৎকার করে লিওকে বলতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু লিওর গার্ডেরা মেয়েটাকে মেরে সেখান থেকে বাইরে বের করে দিতেই যাচ্ছিল। কিন্তু তখনই তাদেরকে আজকে দিয়ে লিও তাকে বলতে থাকে যে তুমি এখানে কেন এসেছো। যথারীতি মেয়েটা বলতে থাকে যে আমি তোমাকে খুবই ভালোবাসি, আমার ফোন নাম্বারটা রাখো, আর তুমি সময় পেলে প্লিজ আমাকে ফোন করো। কথাগুলো বলে মেয়েটা যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখনই লিও খেয়াল করে যে মেয়েটা অদ্ভুত ভাবে হাঁটা চলা করছিল। সে ভেবেছিল মেয়েটা হয়তো পাগল হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই মেয়েটা স্থানীয় একটা বাজারে গিয়ে অনেকগুলো গ্রিল চিকেন কিনে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সে যেতে যেতে পরিত্যক্ত একটা দ্বীপে চলে যায়, যেখানে একটা ভাঙাচোরা ঘরের মধ্যে দিয়ে আরেকটা ভাঙাচোরা জাহাজের ভেতরে চলে যায়। সেখানে যেতেই আমরা একটা বাথটাবের ভেতরে ছোট্ট একটা বাচ্চাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। মেয়েটা সে বাচ্চার টাবের ভেতরে কিছু ওষুধ দিয়ে দেয়। আর তখনই আমরা দেখতে পাই এই বাচ্চাটা আসলে সত্যিকারের একটা জল পড়েছিল। এছাড়াও তখনই আবার সেখানে একজন লোক চিৎকার করে বলতে থাকে যে তাহলে আজকে তুমি কি করে আসলে? আমরা কবে লিওকে মারতে পারবো? ওকে না মারতে পারলে আমরা ধ্বংস হয়ে যাবো। এদিকে মিস্টার লিও আবারও একটা মিটিং এ বসেছিল নিজের সে ফিউচার প্রজেক্টের ব্যাপারে আলোচনা করার জন্য। সেখানে তারা নিজেদের দ্বীপের আশপাশ থেকে সকল ধরনের জীবজন্তু, মাছ, সাপ এই সব কিছু তাড়ানোর জন্য সেখানে ছোনার নামের এক ধরনের যন্ত্র বসিয়েছিল, যাতে করে তাদের দ্বীপের আশেপাশে সকল প্রাণীগুলো দূরে সরে যায় আর মানুষরা সেখানে নির্বিঘ্নে নিজেদের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারে। আর এই ছনারের কার্যকারিতা দেখার জন্য তারা একটা ছোট্ট অ্যাকুয়ারিয়ামের ভেতরে ছোট্ট একটা ছোনার চালু করে দেয়। ফলে অ্যাকুয়ারিয়ামে থাকা ছোট্ট মাছটা সেখানে ছিন্ন ভিন্ন হয়ে মারা যায়। আর এই সব কিছু দেখে সেখানকার একজন বিজ্ঞানী তাদেরকে বোঝাতে থাকে যে আমরা ওই এলাকা থেকে ডলফিন, হাঙ্গর এই সব কিছু দূর করতে পারলেও আমরা নতুন এক ধরনের সিগন্যাল পেয়েছি, যেটা আমাদের পরিচিত কোনো প্রাণীর সিগন্যাল নয়। আসলে এই প্রাণীগুলো ছিল মারমেড বা জলপরী। এছাড়া লিওর সাথে যে মেয়েটা দেখা করতে এসেছিল সে নিজেও একটা মারমেড ছিল। আর আজকে এই মারমেড গুলো সাঁতার কাটতে কাটতে নিজেদের সব থেকে বায়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধ মহিলার কাছ থেকে নিজেদের গল্প শুনতে থাকে, যে কোটি কোটি বছর আগে মানুষ এবং মারমেড এই দুই প্রজাতির পূর্বপুরুষ এসেছিল সমুদ্র থেকে। তাদের মাঝে কিছু অংশ বিবর্তিত হয়ে স্থলভাগে বসবাস করতে থাকে, আর কিছু অংশ চলে যায় সমুদ্রে। তাদের মধ্যে থেকে বিবর্তিত হতে হতে স্থলের জন্তুগুলো হয়ে যায় মানুষ, আর সমুদ্রে থাকা জন্তুগুলো হয় মারমেড। কোন এক কালে মানুষ এবং মারমেড একসাথে সুখে শান্তিতে বসবাস করত, কিন্তু ধীরে ধীরে মানুষেরা মারমেডের থেকেও দ্রুত জ্ঞান, বুদ্ধি ও বিজ্ঞানে উন্নতি করতে থাকে। ফলে তারা ধীরে ধীরে পরিবেশ দূষিত করে ফেলে। আর তাই মারমেডরাও চাইলেও মানুষের সাথে বসবাস করতে পারে না। ফলস্বরূপ মারমেডরা মানুষের কাছ থেকে অনেক দূরে সমুদ্রে কোনো অচেনা জায়গায় গিয়ে নিজেদের আবাসস্থল গড়ে তোলে। ধীরে ধীরে মানুষরা মারমেডকে কাল্পনিক গল্প মনে করতে থাকে, কিন্তু অনেক বছর পরে হঠাৎ করে
শহরের মানুষরা যখন মারমেডদের খুঁজে পায় তখন তারা এই নিরীহ মারমেড গুলোর উপর হামলা করে তাদেরকে শিকার করতে থাকে। আর মূলত এমন অবস্থা থেকে মারমেডরা চিরতরে মানুষদের কাছ থেকে দূরে সরে যায় আর তারা মানুষদের শয়তান বলে মনে করে। আর বর্তমানে এই মারমেডরা সমুদ্রের তীরে যখন ঘুরছিল তখন সেই ছনান নামের ডিভাইসটার কারণে তারা এখানে আটকা পড়ে যায়, কারণ পানিতে নামলেই ছনানের রেডিয়েশনের কারণে তারা মারা যাচ্ছিল। তাই এখান থেকে বাঁচার জন্য তারা লিওকে মেরে ফেলার প্ল্যান বানায়। আর সেই প্ল্যান মোতাবেক তারা নিজেদের মধ্যে থাকা সব থেকে সুন্দর ইউন নামের একটা মেয়েকে বিভিন্নভাবে মডিফাই করে, তাকে বিভিন্ন নাচ গান শিখে মানুষের দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল লিওর সাথে প্রেমের নাটক করার জন্য, কারণ লিও একবার তার প্রেমে পড়ে গেলে সুযোগ বুঝে তারা লিওকে মেরে ফেলবে। এদিকে মিস্টার লিও যখন লিলি নামে সেই মেয়েটার সাথে রোমান্স করার চেষ্টা করছিল তখন লিলি তাকে অপমান করে বলে যে তোমার সবই ঠিক আছে কিন্তু তুমি কখনো আমার মতো হতে পারবে না, আর তোমার আর আমার মধ্যে রয়েছে বিশাল একটা তফাৎ, কারণ আমি জন্মগতভাবেই ধনী আর তুমি রাস্তার ফকির থেকে আজকে এই অবস্থায় এসেছো। সুতরাং মনে রেখো একজন ভিখারিকে লাখ লাখ কোটি টাকা দিলেও তার পরিচয় কিন্তু ভিখারি থেকে যায়। এই কথা শুনে লিও প্রচন্ড কষ্ট পায়, তাই সে সোজা ইউএন কে ফোন করে তাকে সরাসরি বলে দেয় যে তুমি জলদি তৈরি হয়ে যাও, আমি 10 মিনিটের মধ্যে তোমাকে নিতে আসবো। কথাটা শুনে মারমেডরা তো সবাই প্রচন্ড খুশি হয়ে যায়, সাথে সাথে তারা সবাই রেডি হয়ে যায় লিওকে মেরে ফেলার জন্য। তারা তাদের সকল যন্ত্রপাতি নিয়ে সেই ভাঙাচোরা ঘরটাতে গিয়ে রেডি হয়ে থাকে, কিন্তু ইউন দরজা খুলতে দেখতে পায় যে তাকে নেবার জন্য লিও আসেনি, বরং তার সিকিউরিটি গার্ডদেরকে পাঠিয়েছে। বেচারা ইউন বাধ্য হয়ে তাদের সাথে যেতে থাকে, কিন্তু তার কাছে লিওকে মারার জন্য কোনো অস্ত্রপাতি ছিল না। তাই তাদের সাথে থাকা একটা অক্টোপাস দ্রুত ইউনের কাছে গিয়ে তাকে অস্ত্র সম্বলিত একটা ব্যাগ দেয়, কিন্তু সেখানে থাকা সিকিউরিটি গার্ডেরা এই ছেলেটার কিছু টেকটিক্যালস দেখে মনে করেছিল বড় কোনো অক্টোপাস হয়তো এখানে এসেছে, তাই তারা সেই টেকটিক্যালস গুলো কেটে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোন রকমের ছেলেটা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ইউএনকে সাথে নিয়ে যেতে বলে। আর যথারীতি তারা ইউএনকে নিয়ে যখন রিসেপশনে বসিয়েছিল তখনই সুযোগ বুঝে ইয়ন পানির গ্লাসে বিষ মিশিয়ে দেয়, কিন্তু তখনই আবার সিকিউরিটি গার্ডরা ইয়নকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর তারা ইয়নকে স্ক্যান করে দেখতে পায় তার জুতোর ভিতরে কোনো একটা মেটাল রয়েছে, তাই চেক করার জন্য তারা ইয়নের পা টেবিলের উপর তুলে ফেলে। বেচারা ইয়ন তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, সে ভেবেছিল যে সে হয়তো ধরা পড়ে যাবে, কিন্তু সৌভাগ্যবশত জুতে একটা পিন গেঁথেছিল বলে সেটা গার্ডের চোখে পড়ে যায়। আর এই যাত্রায় ইয়ন ধরা পড়তে পড়তে বেঁচে যায়। কিন্তু চেকিং শেষে তারা যখন পানি খাচ্ছিল তখন ইয়ন ভুলে গিয়েছিল যে সে কোনো গ্লাসে বিষ মিশিয়েছে, তাই পানি খাবার সাথে সাথে বেচারা গার্ড সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে সামান্য একটু মদ্যপান করিয়ে তাকে আবারও বাঁচিয়ে নেওয়া হয়। আর এই সুযোগে ইয়ন ঘরের ভিতর চলে যায় লিওকে মারার জন্য, কিন্তু লিও অপমানিত হবার পর থেকে প্রচন্ড রেগেছিল। সে তার কর্মচারীদের উপর প্রচন্ড রাগারাগি করছিল, জিনিসপত্র এদিক ওদিক ছুড়োছুড়ি করছিল, যার ফলে কোনোভাবে ইয়ন লিওকে মারতে পারছিল না। এমনকি সে তাকে মারতে গিয়ে নিজের অস্ত্রের আঘাতে নিজেই আহত হয়ে যাচ্ছিল। এই সব কিছু দেখে প্রচন্ড রেগে মেগে ইয়ন ছুরি দিয়ে তার উপর আঘাত করতে যায়, কিন্তু একবার লিও ডান্স করেছিল বলে বেঁচে যায়, তো আরেকবার সে গল্ফ খেলছিল বলে গল্ফ স্টিক দিয়ে আঘাত করে বেচারে ইয়নকে সেখানেই ফেলে দেয়। এরপর ফাইনালি লিও ইয়নের সাথে দেখা করে, কিন্তু সে নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে ইয়নের কথা ভুলে গিয়েছিল। তাই সে ইয়নকে কয়েক লাখ টাকা নিয়ে দিয়ে সেখান থেকে বিদায় হতে বলে, কিন্তু মেয়েটা কোনোভাবেই সেখান থেকে যাচ্ছিল না। সে বারবার বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি টাকা দিয়ে কি করব, চলো আমরা বাইরে কোথাও খেতে যাই। এই সব কথা শুনে লিও প্রচন্ড রেগে যাচ্ছিল, কিন্তু মেয়েটার কিউটনেস আর ইনোসেন্ট কথাবার্তা শুনে সে তাকে নিয়ে বাইরে খেতে চলে যায়। কিন্তু ইয়ন তাকে নিয়ে সোজা রাস্তার পাশে থাকা একটা দোকানে গিয়ে বসে পড়ে, যেটা লিওর একদম পছন্দ হচ্ছিল না। তাই সে কোনো রকমে সেখানে ইয়নকে ফেলে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ইনোসেন্ট এই মেয়েটাকে এইভাবে ফেলে রেখে আসতেই পারছিল না। তাই সে আবারও তার কাছে ফিরে আসে, আর এতক্ষণে তারা দুজন বেশ ভালো বন্ধুর মতো হয়ে গিয়েছিল। তারা আজকে পেট পুরে অনেকগুলো চিকেন গ্রিল খেয়ে ফেলে, তারপর চিৎকার চেঁচামেচি করে গান গাইতে থাকে, নাগরদোলায় চড়ে ঘুরতে থাকে। আর ফাইনালি অনেক রাত হয়ে গেলে লিও ইয়নকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চলে যায়। লিও দেখতে পায় যে ইয়ন তার কেনা দ্বীপের মাঝে ছোট্ট একটা ঘরে বসবাস করে, তাই সে ইয়নকে তার ঘর অব্দি যখন এগিয়ে দিতে গিয়েছিল তখনই সে ঘরের ভেতরে বাকি মারমেডরা প্রস্তুত হয়েছিল লিওকে মারার জন্য। কিন্তু ইয়ন কোনোভাবেই লিওকে আর মারতে সাহসী পাচ্ছিল না। সে আসলে ততক্ষণে লিওকে ভালোবেসে ফেলেছিল, তাই আজকে লিও ঘরের ভিতরে আসতে চাইলেও সে তাকে ঘরে না ঢুকে তার প্রাণ বাঁচিয়ে দেয়। তো এই সব কিছু দেখে বাকি মারমেডরা ইয়নের উপর প্রচন্ড রেগেছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে লিওকে এতটা কাছে পেয়েও তারা তাকে মারতে পারলো না। তো যাই হোক, পরদিন সকালে আবারও লিও ইয়নকে ফোন করে দেখা করার জন্য, আর আজকে সে অক্টোপাস সিদ্ধান্ত নেয় সে লিওকে নিজ হাতে মারবে। তাই ইয়ন যখন লিওর বাড়িতে চলে যায় তখন লিও তাকে
অনেক সুন্দরভাবে প্রপোজ করে। আর তখনই তাদের সামনে সেই অক্টোপাস ছেলেটা চলে আসে আর সে লিওকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখনই সিকিউরিটি গার্ডেরা সেখানে চলে এসে বলে ছেলেটা কিছুই করতে পারে না। ইওন এখন অক্টোপাসকে বাঁচানোর জন্য সবাইকে বলে এই লোকটা তো আমার চাচা হয়, সে আসলে অনেক ভালো রান্না করতে পারে। তাই এখন ছেলেটা নিজের হাতে নিজের টেকটিক্যালস গুলো ধরেছিল বলে সবাই ভেবেছিল যে আজকে হয়তো সে ছেলেটা লিওকে অক্টোপাস রান্না করে খাওয়াবে। তাই তাকে সাহায্য করার জন্য সেখানে আরো দুজন রাঁধুনি চলে আসে আর তারা সবাই মিলে জানতো এই ছেলেটার প্রত্যেকটা টেকটিক্যালস ধরে। কেউ সেটাকে কেটে ফেলেছিল তো কেউ সেটাকে কিমা করছিল। বেচারা অক্টোপাস এমন অবস্থায় পড়ে যায় যে না তো সে কিছু করতে পারছিল না সহ্য করতে পারছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ছেলেটা সেখানে বমি করে দিয়ে দ্রুত জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে চলে যায়। ইয়ন পরিস্থিতি শান্ত করার জন্য বলে আমার চাচা আসলে রাঁধুনির পাশাপাশি একজন জাদুকর, উনি এমন অদ্ভুত অনেক রকমের খেলা দেখাতে পারে। তো যাই হোক, এখন লিও ইয়নকে আংটি পরিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয় আর পরিস্থিতি বেগতিক থেকে ইয়ন তাকে বোঝাতে থাকে যে কোনোভাবেই এটা সম্ভব না, তুমি অনেক ধনী মানুষ আর আমি অনেক সাধারণ ঘরের একটা মেয়ে, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। কিন্তু লিও কোনোভাবে তার কথা শুনছিল না। তার একটাই কথা ছিল যে তুমি তো আমাকে ভালোবাসো বলেছিলে আর এখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাহলে সমস্যা কোথায়? এইসব কথাবার্তার মধ্যে সেখানে লিলি চলে আসে আর তাকে দেখে লজ্জায় ইয়ন ঘর থেকে বেরিয়ে পড়ে। ইয়ন বাড়িতে এসে দেখতে পায় সে অক্টোপাসের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল। সবাই সেখানে বসে আলোচনা করছিল যে এখন কি করা যায়, কারণ একবার ইয়ন ফেল করলো আরেকবার অক্টোপাসও ফেল করলো, তাহলে এবার লিওকে মারার জন্য কাকে পাঠানো যায়? এইসব প্ল্যান করার সময় হঠাৎ করে তাদের বাড়িতে লিও চলে আসে। লিও তো তার সামনে থাকা মারমেডস আর অক্টোপাস গুলোকে দেখে রীতিমতো আকাশ থেকে পড়ছিল। সে যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন এরা সবাই মিলে লিওকে কিডন্যাপ করে ফেলে আর তারা লিওকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু এবার নিজেদের প্রজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে ইয়ন সেই অক্টোপাসের আরেকটা টেকটিক্যালস কেটে লিওকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। তারপর লিও সোজা চলে আসে পুলিশ স্টেশনে। সে পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করে যে তাকে মারমেডরা কিডন্যাপ করে নিয়েছিল, কিন্তু পুলিশরা কোনোভাবে বুঝতে পারছিল না যে মারমেড আবার কি। তারা এখানে অদ্ভুত রকমের সব ছবি আঁকে মারমেড বানানোর চেষ্টা করছিল, যেগুলো দেখে সত্যি বলছি হাসি আটকে রাখতে পারবেন না আপনারা কেউই। তো যাই হোক, পুলিশরা মিস্টার লিওর এইসব কাজগুলোকে আজগবি গল্প শুনে প্রচন্ড হাসাহাসি করতে থাকে। তারা মনে করেছিল যে লিও হয়তো পাগল হয়ে গেছে, তাই তারা লিওকে বিশ্রাম নেবার পরামর্শ দেয়। এদিকে লিও তার এইসব ঘটনা নিজের সিকিউরিটি গার্ডকে বলার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। ওদিকে আমাদের ইয়নকে দেখানো হয় যেখানে তার প্রজাতির সবাই তাকে বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করেছিল, আবার কয়েকজন তো ইয়নকে মারতেও চাচ্ছিল। এসব কিছু দেখে বেচারা ইয়ন যখন নিজেই নিজেকে মারার চেষ্টা করে তখন সেই বৃদ্ধা তাকে বাঁচিয়ে দিয়ে বলে আমি জানি তুমি লিওকে অনেক ভালোবেসে ফেলেছ, আর এমনটা হওয়া স্বাভাবিক, কারণ আজ থেকে 600 বছর আগে আমি নিজেও এমন একজন মানুষের প্রেমে পড়েছিলাম। যখন মানুষের প্রথম আমাদের ঠিকানা জানতে পারে তখন তারা দল বেঁধে আমাদের মারতে এসেছিল। সব মানুষ শয়তান হলেও তাদের মাঝে এমন একজন মানুষ ছিল যার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম, নয়তো এতদিনে আমাদের সম্পূর্ণ প্রজাতি ধ্বংস হয়ে যেত। পরবর্তীতে আমি তাকে বিয়েও করেছিলাম। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মারমেডরা মানুষের তুলনায় কয়েকশো বছর বেশি বেঁচে থাকে। এদিকে বাড়িতে বসে লিও ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানতে পারে তাদের তৈরি এই ছোনার মেশিনটা সমুদ্রের প্রাণীদের জন্য কত বেশি ক্ষতিকর। তাই সেটা পরীক্ষা করার জন্য নিজে ছোনার মেশিনের নিচে দাঁড়িয়ে পড়ে। আর এই মেশিনের শক ওয়েভের কারণে লিওর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে বুঝতে পারে মাত্র 10% ইউজের কারণে যদি এমন অবস্থা হতে পারে তাহলে সেই মারমেড গুলোর কতই না খারাপ অবস্থা হয়েছে। তাই সে নিজেদের এইসব প্রজেক্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়, যেটা শুনে লিলি দ্রুত ছুটে আসে আর লিও তাকে বুঝিয়ে বলে যে দেখো তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু জলপরীরা বাস্তবেই রয়েছে আর আমাদের এই মেশিনের কারণে তাদের অনেক কষ্ট হচ্ছে। এছাড়া যে মেয়েটা আমার কাছে এসেছিল সে নিজেও একটা জলপরী। কথা জানার সাথে সাথে লিলি প্রচন্ড খুশি হয়ে যায়। সে সাথে সাথে তার কর্মচারী জর্জকে গিয়ে জানায় অবশেষে আমরা মারমেডের খোঁজ পেয়ে গেছি। আসলে জর্জ একজন বায়োলজিস্টের পাশাপাশি একজন এক্সপ্লোরারও ছিল। তারা আসলে গোপনে অনেক বছর ধরে জলপরীদের উপরে রিসার্চ করে চলেছে, কিন্তু তারা জলপরীদের দুটো মৃতদেহ পেলেও আজ পর্যন্ত জীবন্ত কাউকে খুঁজে পায়নি। তারা বিভিন্ন রিসার্চ করে জানতে পেরেছে যে এই জলপরীদের ডিএনএ এর মাধ্যমে মানুষরা শত শত বছর জীবিত থাকার ওষুধ তৈরি করতে পারবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে সবগুলো মারমেডকে মেরে তারা ঔষধ তৈরি করবে। লিও তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু এবার লিলি আর কোনো কথাই শোনে না, কারণ এমন কোন ওষুধ যদি তারা তৈরি করে ফেলতে পারে তাহলে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হতে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। এদিকে লিলি যখন তার বিশাল দল বল নিয়ে জলপরীদের উপর হামলা করতে গিয়েছিল তখন লিও তার সেই
ছোনার সিস্টেম গুলো বন্ধ করে দিয়ে একা একাই বেরিয়ে পড়েছিল তার প্রিয় ইয়নকে বাঁচানোর উদ্দেশ্যে। ওদিকে লিলি তার সৈন্যবাহিনী এলোপাথারি গোলাগুলি করে, শত শত জলপরীকে সেখানেই মেরে ফেলে। আর বাকি কয়েকটা মারমেড সেখান থেকে বাঁচার চেষ্টা করলে তাদেরকেও ছুরি চাকু দিয়ে আঘাত করতে করতে নৃশংসভাবে হত্যা করে ফেলে। আসলে লিলি এই জলপরীগুলোকে জীবিত বা মৃত যে কোনো ভাবে ধরে নিয়ে যেতে পারলেই সে খুশি। লিলি সৈনিকরা খুবই বাজে ভাবে বেচারা ইয়নকেও ধরে ফেলে। তাদের অস্ত্রের আঘাতে ইয়ন বেশ আহত হয়ে গিয়েছিল। তবে এখানে তাদের মাঝে থাকা সেই বৃদ্ধা মহিলাটা নিজের সুপার পাওয়ারের মাধ্যমে সমুদ্রের সকল পানি কন্ট্রোল করে ফেলে। আর এক এক করে সে অনেকগুলো মানুষকে মারতে পারলেও এক পর্যায়ে জর্জের গুলির আঘাতে বৃদ্ধা সেখানে মারা যায়। এদিকে ইয়ন সহ তার বাকি বন্ধুরা যখন জানতে পারে যে ছোনার বন্ধ হয়ে গেছে, তখন তারা দ্রুত সমুদ্রের মাঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জর্জ হারপুন দিয়ে ইয়নকে আটকে ফেলে। শুধু তাই নয়, লিলি হেলিকপ্টার নিয়ে চলে আসে ইয়নকে মারার জন্য। আর এক পর্যায়ে ইয়ন তাদের আঘাতে সমুদ্রের তীরে গিয়ে পড়ে, যেখানে গল্পের শুরুতে আমরা সেই মারমেড সাজা মানুষটাকে দেখেছিলাম। সে নিজের চোখের সামনে সত্যিকারের মারমেড দেখে তার একটা ছবি তুলে ফেলে। এদিকে লিও রাস্তার মাঝে ট্রাফিক জ্যামে আটকা পড়ে গিয়েছিল। সে কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না। তবে সৌভাগ্যবশত তখনই তার বন্ধু জনির সাথে তার দেখা হয়ে যায়। আর সে জনের কাছ থেকে সেই জেট প্যাকটা নিয়ে সোজা হাজির হয় ইয়নকে বাঁচানোর জন্য। সে সবাইকে বলে দেয় যদি কেউ ইয়নের গায়ে আঘাত করে তাহলে সে তাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু লিলি ততক্ষণে টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। সে কোনো কিছু না ভেবে রেগে মেগে লিওর উপর গুলি চালিয়ে দেয়। কিন্তু লিও তবুও কোন রকম ইয়নকে কোলে তুলে নিয়ে সমুদ্রের দিকে ছুটে যেতে থাকে। আর পেছন থেকে লিলি হারপুন দিয়ে আঘাত করে বারবার লিওকে মারার চেষ্টা করে, কিন্তু নিজের জীবনের সবটুকু দিয়ে হলেও লিও ইয়নকে সমুদ্রে নামিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশেরা চলেও আসে। আর তারা সবাই লিলি সহ তার দল বল সবাইকে গ্রেফতার করে নেয়। আর এখন আমাদের 10 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে লিও নিজের সকল সম্পত্তি প্রাকৃতিক পরিবেশ বাঁচানোর জন্য দান করে দিয়েছিল। আর সে এখন নিজের কেনা একটা ছোট্ট দ্বীপে একটা বাড়ি বানিয়ে ইয়নকে নিয়ে বসবাস করত। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই অসাধারণ গল্পটাও শেষ হয়ে যায়। তা কেমন লাগলো আমাদের গল্পটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়। ধন্যবাদ।